জানি যে আপনার মানসিক অবস্থা এখন কি, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আমার মানসিক অবস্থা বলতে আসলে আমার একমাত্র সন্তান, আমার একটাই ছেলে। গত 20 তারিখ কোটা আন্দোলনে আমার ছেলে রায়েরবাগে পুলিশের গুলিতে নির্মমভাবে মারা যায়। আমি খবর শুনে বাংলাদেশে ছুটে আসি 22 তারিখে। আইসা যেভাবে হোক আমার ছেলের দাফন কাফন আমি সম্পন্ন করি। ছেলের দাফন কাফন সম্পন্ন করার মাধ্যমে এক শোক সামলাইতে না সামলাইতে ঠিক এক সপ্তাহের মাঝে এরপরে আমার বহুত জলজাপটা গেছে। পুলিশ আমারও ধরছে, ডিবি আমারও ধরছে, বিভিন্নভাবে টর্চারিং করছে, বিভিন্নভাবে তথ্য লওয়ার চেষ্টা করছে। তা আমি একজন প্রবাসী, আমার কাছে এভিডেন্স ছিল, আমি করার পরে এমন একটা আমার করতে পারে না। আজকে আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমি আজকে 8.5 বছর দেশের বাইরে থাকি। আমার একমাত্র সন্তান মানুষ করার জন্য, আমার ছেলেটা আমার একটাই সন্তান। আমি আজকে কথা বলার বাসা হারে বলছি, আমি রাস্তা দিয়ে ঘুরি, কত মানুষ দেখি, কিন্তু আমার ছেলেরা আমি দেখি না। এই কষ্টের মধ্যে আমার ছেলের বোর্ডে সুইসাইড করছে। আমি 2টা শোক সামলায় আজকে আমি অনেক অফিস, অনেক মানুষ, সিনিয়র নেতা, অনেকের কাছে আমি গেছি। সবাই আমাকে একটা বলতেছে, ভাই আমরা গোছাইতে আছি। এই গোছানোর মাধ্যমে আজকে আমার ভিসার ডেট শেষ। গত 18 তারিখ আমার ভিসার ডেট ছিল, আমার ভিসার ডেট শেষ। আমি যাইতে পারিনি। আমার টিকিটের দাম হলো $1050, USD $1050। সাউথ সুদানের টিকিট আপনারা যাচাই করতে পারেন, আমি মিথ্যা কথা বলি কিনা। আমি যাইতে পারিনি। আজকে আমার ফ্যামিলির অবস্থা খুবই করুণ। আমার ছোটো মেয়ে এটা ক্লাস এটা পড়ে। আমি আজকে যদি বাইরে থাকতাম, আমার তো এই সমস্যা হলেই আজকে আমার এখানে করতে হতো না। আজকে শুধু আমার এই সমস্যা না, এই দেশ, আমি রেমিটেন্স পাঠাইছি 8.5 বছর বাংলাদেশে। এই দেশ আমার ছেলের ডেড বডি আমাকে উপহার দিছে। এটা আমি প্রবাসী হিসেবে আমি উপহার পাইছি, আমার ছেলের ডেড বডি। তা আমি বাংলাদেশের জনগণ, যারা ছাত্র, যারা শহীদ হয়েছে, তাদের আজকে এই শহীদের বিনিময়, আহত নিহতের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে 2024 সালের। আজকে অনেক লোক, আমি নাম বলতে ইচ্ছুক না, অনেক লোক আজকে রাস্তায় পড়ে অনেক বড় কথা বলতেছে, কিন্তু ওনারা এই 17 বছরে খারাইতে পারে নাই। আমার ছেলের মতো আজকে যারা শহীদ হয়েছে, তাদের কারণে আজকে রাস্তা খারায় কথা বলার সুযোগ পাইছে ওনারা। তো আমি একটা কথা বলতে চাই, আজকে 1 মাস বিগত হয়ে গেছে, আমার পাশে, আমার বাসায় একজন ব্যক্তি যায় নাই, একজন ব্যক্তি, কোনো নেতা। আমি বিভিন্ন দপ্তরে, বিভিন্ন জায়গায় আমার কাগজ পাঠাইছি। আমার ছেলের আজ পর্যন্ত এটা কি একটা লিস্টে উঠছে কিনা এটাও আমি জানি না। আমি, আপনারা বিভিন্নভাবে দেখছেন এই আন্দোলনে আমি মৃত্যুকে ভয় করি নাই। আমি যাত্রাবাড়ি, দনিয়া কলেজের সামনে, শাহবাগে, প্রেস ক্লাবে প্রত্যেকটা দিন আমি ছিলাম। যেদিন শাহজাহান খান এনে মিটিং করে আমি লিখে, ওই দিনও আমি মৃত্যুরও ভয় করি না। আমি এখানে প্রেস মিটিং করছি, আমি আমার ভাষণ দিয়ে গেছি, কিন্তু আমার কথাগুলি অনেকগুলি কাটিয়ে দিচ্ছে, তারপরে যখন ওনারা নিউজ করছে। আজকে আমি 1 মাস হয়ে গেছে, কোনো একজন ব্যক্তি আমার পাশে বা আমার মতো হাজারো সন্তান, আপনারা আমরা মাফ করুন, আমি কিন্তু আবু সাইদের বিরুদ্ধে বলতেছি না। আবু সাইদ আমার সন্তান। আবু সাইদের বাড়িতে একজনের বাড়িতে গেলে হইব না। লোক মারা গেছে এখানে, হাজারো লোক মারা গেছে, হাজারো মা বাপ আছে। আপনারা প্রত্যেকের ঘরে যেতে হবে, প্রত্যেককে সমাধান করতে হবে। আজকে আপনারা বিভিন্ন দপ্তর নিয়ে পারাবাড়ি করতেছেন। এই আহত নিহত লোকগুলি কি খাইতে আছে না খাই রয়েছে, আপনারা এই খবর কিন্তু নেন না। এমনও মানুষ আছে, তার মা তার সন্তানের ডেড বডি এখনো পায় না। এমনও বাবা আছে, তার সন্তানের খোঁজ এখনো পায় না। আপনারা এটার ভালো একটা, আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে, আমি একজন প্রবাসী হিসাবে, আমাদের প্রবাসীর তো জায়গা কষ্ট। দেখেন গত 5 মাস আগে আমি এই যে প্রবাসী কল্যাণ হেড অফিসে গেছি, আপনারা সিসি ক্যামেরা চেক করেন, এখানে পাবেন। আমি লাকসাম গেছি, আমার ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল নাই। এটা আমার প্রবলেম না, এটা বাংলাদেশে হাজারো মানুষের প্রবলেম। আমাকে লোনটা দেয় নাই, আমার কাছে এভিডেন্স ছিল, আমি কত টাকা পাঠাইছি, কী করছি, লোনটা আমাকে দেয় নাই। আমি সাধারণ একজন ক্ষুদ্র NGO সাজাদা ফাউন্ডেশনের থেকে আমি 3 লাখ টাকা লোন লয়ে আমার একটা জায়গা লইছিলাম, ওই জায়গার মতো। তা আমার মতো প্রবাসীকে আর কত কষ্ট দিব ওনারা, কত নির্যাতিত হব আমরা। আজকে আমার পাশে কেউ নাই। আমার অনেক প্রবাসী ভাই আমার খবর লো, কিন্তু একজন এত বড় বড় ছাত্র নেতা, অমুক নেতা, কেউ আমার বাসায় যায় নাই ভাই। খালি আমার পাশে কয়জন আছে মামলা করেন। মামলা কি দিয়ে করবো? আমি এখানে আসছি, আমার কাছে গাড়ি ভাড়ার জন্য কষ্ট হইতেছে, আমি চলার জন্য কষ্ট হইতেছে। আমি আমার আসার টাইমে $1700 নিয়ে এসেছি। এই $1700 আমার 2 দিনে খরচ হয়ে গেছে। আমার ছেলের ডাইট বডি, ছেলের লাশ ফ্রিজে রাখা, ছেলেকে দাফন করা, আমার ছেলের বউকে রংপুর নিয়ে গেছি, গাড়ি ভাড়া, অনেকগুলি লোক গেছে, তাদের গাড়ি ভাড়া। আমি মানসিকভাবে, শারীরিকভাবে, আমি যেভাবে হোক, আমি অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত। আজকে আমি এমন অবস্থায় কারোর কাছে হাতও পাততে পারতেছি না। আমি কার কাছে বলবো আমার 500 টাকা দেন, ওইটা তো আমার দ্বারা সম্ভব হইতেছে না। আমি তো খুব ভালো ছিলাম, আমার মেয়েটা ইংলিশ মিডিয়াম পড়ে মাউতেল বয়েজ স্কুলে। আপনারা আজকে আমার এই পরিণতির জন্য তো এই দেশ দায়, এই দেশের সিস্টেম দায়। আমার আজকে ছেলের মৃত্যুর জন্য এই দেশ দায়, এই দেশের সিস্টেম দায়, এই খুনি হাসিনা দায়।
আমি আপনাদের মাঝে আমি একজন প্রবাসী হিসাবে শুধু আমার না, হাজারো প্রবাসীর বিভিন্ন সমস্যা আছে। এই যে দেখেন বিএনইডি কার্ডের কথা একটু আগে উঠছে, দক্ষিণ সুদান যাইতে কোনো বিএনইডি কার্ড লাগে না। এটা একটা এন্ট্রি পারমিট আসে, আপনি এন্ট্রি পারমিট দিয়ে ঢুকবেন। ওই দেশ আপনাকে এন্ট্রি পারমিট দিছে, এই দেশ কেন আপনাকে বাধা দিবে? এন্ট্রি পারমিট দিয়ে আপনি ঢুকবেন। আপনি এন্ট্রি পারমিট নিয়ে গেলে এইভাবে ফিক্কা মেরে এন্ট্রি পারমিট পালাই দেয় কেন? এন্ট্রি পারমিট তো আপনার ওই সরকার দিচ্ছে, ওই দেশের সরকার অনুমতি দিচ্ছে, আপনি এদের সাথে লোক পাঠাচ্ছেন। ঠিক আছে, আপনি এটা করছেন। এই বিএনইডি কার্ড করতে যাইতে কেউ 10,000, কেউ 15,000। আমি যে সময় সাউথ সুদান যাই, আমি 1 লক্ষ টাকা এয়ারপোর্টে ঘুষ দিয়ে গেছি। 1 লক্ষ টাকা আমি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে গেছি। সাউথ সুদানের এম্বাসি নেই, বাংলাদেশে এম্বাসি নেই, আমি 1 লক্ষ টাকা ঘুষ দিছি। 1 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি গেছি। 1 লাখ টাকার একটা বান্ডিল আমি বাইরে দিয়ে গেছি। আমি জানতাম না সাউথ সুদানের অবস্থা। যাক, আমি গেছি, আল্লাহ আমার মোটামুটি ভালোই রাখছে, আমি খুব ভালো আছিলাম। আজকে আমার এই পরিণতির জন্য আজকে দেখেন আমার ছেলে, আমার ছেলের বউ, তারা আজকে আমি 2টা ফ্যামিলি হারাইছি। আমি আপনাদের মধ্যে প্রবাসী ভাইদের মাধ্যমে জানতে চাই, আপনারা আমার জন্য আপনারা এটার প্রতিবাদ করুন। হাজারো প্রবাসী আজকে নির্যাতিত, হাজারো বাবা তার সন্তানের জন্য নির্যাতিত। আমার সন্তান মারা গেছে, আমি বাংলাদেশে আসতে আছি, এমনও প্রবাসী আছে তার সন্তান মারা গেছে, সে মনে আসতে পারে নাই। তা আমি চাই প্রবাসীদেরকে এয়ারপোর্টে ভালো একটা ইজ্জত দেওয়া হোক, তাদের জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হোক, তাদের ছেলে মেয়ের পড়ালেখার খরচটা যেন সরকার বহন করে। কি এক সিস্টেম করছে স্কুলে ভাই, এই যে আমার মেয়ে সকাল উঠতে বলো বাবা 200 টাকা দাও, কি এর রং পেন্সিল কিনতে হবে, এর পরের দিন বলো 300 টাকা দাও, কি এর পেপার কিনতে হবে, আইটিস করতে হবে, কি করতে, কই পাবো আমরা এত টাকা? আমরা সাধারণ মানুষ। আজকে আমি আপনাদের মাঝে আমার সন্তান হত্যার বিচার চাই, আমার সন্তান হত্যার আমি বিচার চাই। আমি একমাত্র ছেলে, আমার ছেলেকে হারাইছি, আর কোনো বাবা জানে বাংলাদেশে কোনো সন্তান হারা না হয়। আপনারা দেশ সংস্কার করবেন, খালি আপনারা ওই যে কোনো একটা হসপিটালে যায় এই নিহতের আহতের পাশে যায় দাঁড়াইলে খালি। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি, ছবিটা একটু দেখি আমরা। যদিও এর আগে অনেকে এই ছবিটা দেখছেন, অনেকগুলো নিউজ হয়েছে। তারপর একটু জানি যে ছেলের নাম হচ্ছে জিসান, আব্দুর রহমান জিসান। আব্দুর রহমান জিসান। আপনার নাম? আমার নাম বাবুল সর্দার। বাবুল সর্দার। আপনার স্থায়ী ঠিকানা কোথায়? আমার স্থায়ী ঠিকানা কুমিল্লা লাকসাম, দেশের বাড়ি লাকসাম থানা, কুমিল্লা জেলা। আমি থাকি ঢাকাতে, যাত্রাবাড়ি থানা, রায়েরবাগ রশিদবাগ। আমি ঢাকাতে আজকে পরে 91 থেকে আমি ঢাকাতে থাকি। আমার ছেলে মেয়ে। জি। আচ্ছা, আপনি প্রবাসে থাকেন, কোথায় বলছিলেন? আমি দক্ষিণ সুদানে থাকি, সাউথ সুদান। আপনার ছেলে জিসান মারা যায় কত তারিখে? আমার ছেলে মারা যায় গত আপনার এই 20 তারিখ সন্ধ্যা, শনিবার 20 তারিখ সন্ধ্যা 6টা বাজে। আমি খবর পাইছি বাংলাদেশে এই যে পেশিবাদ, ইন্টারনেট সব বন্ধ করে দিছে। আমরা প্রবাসীরা খুবই চিন্তিত ছিলাম, আমরা কোনো যোগাযোগ করতে পারি নাই এই নেট বন্ধের কারণে। অনেক লোক, অনেক বাবা এরকম কান্দাকাটি করতেছে, ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না। রাত্রে খালি 10টা বাজে আমি একটু খালি শুনতে পারছি আমার ছেলে জিসান মারা গেছে, মাথায় গুলি লাগছে। আমি 17 সেকেন্ড খালি শুনতে পারছি। তা আমি আপনাদের মাঝে এই যে নেট বন্ধ করে দেওয়া আমাদের প্রবাসীদেরকে কষ্ট একটু জানি। আমরা যেটা দেখেছি এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে যারা বিভিন্ন সময় মারা গেছে তাদের অনেকে বাড়িতে অনেকে যাচ্ছেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব নেওয়ার কথা বলা হচ্ছে, তারপর হচ্ছে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার কথা বলা হচ্ছে। আপনার কাছে, আপনার বাড়িতে এখন পর্যন্ত আমার কাছে এ পর্যন্ত আমার বাসায় শুধু সাংবাদিক ছাড়া, নিউজ পত্রিকার সাংবাদিক ছাড়া কোনো একজন ব্যক্তি যায় নাই। কোনো একজন ব্যক্তি আমার বাসাও জানে, আমার কোনো খোঁজ খবরও নেয় নাই। শুধু আপনার ডেইলি স্টারের সাংবাদিকের মাধ্যমে এক লোক আমার নাম প্রকাশ করে না, আমার কিছুটা সহযোগিতা করছে, নাম প্রকাশ করে নাই। এই ছাড়া কোনো একজন ব্যক্তি আমার বাড়িতে বা আমার ফ্যামিলির কাছে কেউর কাছে যায় না। এলাকার কোনো নেতা বা এই যে ছাত্র সমাজের যে কমিটি, কোনো একজন ব্যক্তি যায় নাই। ওই দিন আমি শাহবাগে মিটিং শেষে আপনাদেরকে আমি দেখাইতে পারি, ওনার নাম কি আমি তো ভুলে গেছি। ওনারা আমি পেপারগুলি পৌঁছাইছি, উনি আমারে বলছে আমার বাসায় যাবে, আমাকে ফোন দিবে। আমি ফোন দিছি, এই যে এগুলি আমার ডকুমেন্টস, এই যে পেপারগুলি আমার ডকুমেন্টস। ওনার হাতে আমি শাহবাগ দিছি। ওনাকে আমি কতগুলি মেসেজ করছি আপনাদেরকে দেখাচ্ছি। একটা মেসেজের রিপ্লাই উনি দেয় নাই, একটা মেসেজের রিপ্লাই আমি পাই না। আমি অনেকগুলি মেসেজ করছি ওনারে, মেসেজগুলি আমি দেখাই আপনাদেরকে। উনি হোয়াটসঅ্যাপ নম্বর আমার সেভ করে দিছে, আমি মেসেজ দিছি, একটা মেসেজ উনি দেখে নাই, রিপ্লাই দেয় নাই। আমি আপনাদেরকে দেখাই, আমি কোনো মিথ্যা কথার আশ্রয় নিচ্ছি না। আমি সন্তান হারা বাবা। এই দেখেন এই মেসেজগুলি আমি করছি, আমি ভয়েস মেসেজ দিছি, এই মেসেজগুলি লিখছি। বাবা আমি আমার বিদেশ যাওয়াটা আজও অতি অনিশ্চিত হয়ে গেছে, কোনো যোগাযোগ করে নাই। এই যে এই মেসেজগুলি আমি ওনারে দিছি। ওনার কোনো সংগঠন, ওনার কোনো লোক আমার বাসায় পর্যন্ত যায় নাই। আমি আজকে বিদেশ যাওয়া আমার বদ্ধ হয়ে গেছে, আমার 18 তারিখে ভিসা ছিল, বদ্ধ হয়ে গেছে। এখন আপনি কি চান? আপনার নাম্বারটা একটু দেন। আমি চাচ্ছি
আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আজকে আমার বিদেশ যাওয়া বদ্ধ হয়ে গেছে, আমার ফ্যামিলি রাস্তা বসার মতো। আমি এর সঠিক একটা সিদ্ধান্ত, ওনারা যা করে বাংলাদেশ সরকার আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমার প্রবাসী ভাইরা আছে, আমি যেন এটার ন্যায্য বিচার পাই, আর আমি যেন এটা আমার ছেলে হত্যার যে কোনো একটা সহযোগিতা যেন আমাকে করে। থ্যাংক ইউ। ভাই নাম কি আপনার?